আসসালামু আলাইকুম স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমাদের আজকের ক্লাসে আমরা সমতলে বস্তু কণার গতি সম্পর্কিত গ্রাফ স্টাডি করব। দেখো, আমরা এই পর্যন্ত বেশ কিছু টপিক কভার করেছি। যেমন ধরো, প্রথমে আমরা কিছু সংজ্ঞা শিখেছি এই চ্যাপ্টারের, বেগ কি, ত্বরণ কি, এই ধরনের কিছু সংজ্ঞা শিখেছি। তারপরে আমরা দেখেছি যে আমাদের সমতলে বস্তু কণার গতি সম্পর্কিত ইকুয়েশন রিলেটেড অঙ্ক করেছি। খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু, মুক্তভাবে পড়ন্ত বস্তু, গ্যালিলিও সূত্র, এই সব কিছু কভার করা হয়েছে। এখন আমরা দেখব যে আমরা যে ইকুয়েশনগুলো শিখেছি সেগুলোকে যদি আমরা গ্রাফে আঁকি তাহলে সেইটা দেখতে কেমন হবে, এবং এই গ্রাফকে অ্যানালাইসিস করে কিভাবে আমরা অঙ্ক সলভ করব, সব কিছুই এখানে শেখানো হবে। তো ধীরে ধীরে দেখতে থাকেন। এছাড়া আমাদের আজকের টিউটোরিয়ালসে আমাদের কিছু পরিমাণ পড়াশোনা ম্যাথামেটিক্স রিলেটেড হবে, অর্থাৎ আমরা কিছু ম্যাথও স্টাডি করব, তারপর আবার ফিজিক্সে ফিরে আসব। ধৈর্য ধরে সবাই দেখতে থাকেন। তো সর্বপ্রথম কথা হচ্ছে, দেখেন আমি এখানে একটা গ্রাফ এঁকেছি। ওয়াই অ্যাক্সিসে আমি ডিসপ্লেসমেন্ট এস কে প্লট করেছি, আর এক্স অ্যাক্সিসে টাইম টি প্লট করেছি। আমাদের একটা ইকুয়েশন ছিল এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ারের আমি যদি গ্রাফ আঁকি, আমাকে সর্বপ্রথম চিন্তা করতে হয় যে আমার এই গ্রাফটা দেখতে কেমন হবে সেটা ইকুয়েশন দেখে বলে দেয়া। আপনারা যেহেতু 9-10 লেভেলে আছেন, আপনারা ইকুয়েশন দেখেই কোনো গ্রাফ দেখতে কেমন হবে সেটা হয়তো বলে দিতে পারবেন না। এইচএসসি লেভেলে যদি আপনারা সরলরেখা, বৃত্ত, কণিক এই জিনিসগুলো স্টাডি করে ফেলবেন যখন এইচএসসি লেভেলে, তখন আপনারা এটা বলতে পারবেন। তো সত্যি বলতে আমি এটা দেখেই বলে দিতে পারি যে এই গ্রাফটা হবে একটা প্যারাবোলার গ্রাফ, ঠিক আছে, পরাবৃত্তের গ্রাফ হবে। এবং এই পরাবৃত্তের গ্রাফের ক্ষেত্রে আমি কিভাবে বুঝলাম সেটা আমি আপনাকে একটু বলে দিই। যে ওয়াই অ্যাক্সিসে আপনি এস ভ্যারিয়েবলটাকে সেট করেছেন, এক্স অ্যাক্সিসে টি ভ্যারিয়েবলটাকে সেট করেছেন। যখন দেখবেন আপনার ইকুয়েশনে একটা ভ্যারিয়েবলের উপর মাথার উপর পাওয়ার 1 আর আরেকটা ভ্যারিয়েবলে মাথার উপর পাওয়ার 2, তখন বুঝবেন এইটা হবে পরাবৃত্তের গ্রাফ। একটা সহজ ট্রিক শিখাইলাম আর কি। তো এখানে দেখেন এস এর মাথায় পাওয়ার 1 আর টি এর মাথায় পাওয়ার 2 আছে, ম্যাক্সিমাম পাওয়ার কিন্তু 2 আছে। সো এইটা আপনার একটা প্যারাবোলার গ্রাফ হবে। অনেকে বলতে পারেন যে টি এর মাথায় তো পাওয়ার 1ও আছে, ওইটা কেন নিচ্ছেন না? আমরা সবসময় ম্যাক্সিমামটা নেই, ম্যাক্সিমামটাই ওইটার ঘাত হিসেবে বিবেচনা করা হয়, যে ওই টি এর ঘাতটা কত, টি এর ঘাতটা 2 আর এস এর ঘাত হচ্ছে আপনার 1। এস এর ম্যাক্সিমাম পাওয়ার এখানে 1 আছে। সো এইখানে আমরা বলতে পারি যে এটা একটা প্যারাবোলার ইকুয়েশন, এবং এস ভার্সেস টি গ্রাফ আঁকাইলে সেটা দেখতে এমন হয়। এটা একটু মাথায় রাখবেন। অনেক জায়গায় আপনাকে প্রশ্ন বলবে নিচের কোনটি এস ভার্সেস টি গ্রাফ। এইটা হচ্ছে একটা টিপিক্যাল এস ভার্সেস টি গ্রাফ, যেখানে কিনা অ্যাক্সিলারেশন প্রেজেন্ট আছে। যেখানে অ্যাক্সিলারেশন আছে ইকুয়েশন এইটা। এইখানে আবার আরেকটা এস ভার্সেস টি গ্রাফ আপনি দেখতে পাচ্ছেন, যেটা আবার প্যারাবোলা না। এই এস ভার্সেস টি গ্রাফটা হচ্ছে এই ইকুয়েশনটা থেকে এসেছে, এস ইকুয়াল টু আপনার ইউনিফর্ম ভেলোসিটি ইন্টু টি, অর্থাৎ যেখানে অ্যাক্সিলারেশন নাই। আমরা কি শিখেছিলাম যে যেখানে ইউনিফর্ম ভেলোসিটি থাকে, সমবেগ থাকে, সেখানে অ্যাক্সিলারেশন থাকে না। তো আমাদের ইউনিফর্ম ভেলোসিটির ইকুয়েশন ছিল এস ইকুয়াল টু ভিটি, এবং এইখানে দেখেন আপনি একটা সরল রেখা পেয়েছেন গ্রাফে। আমি এখন বোঝাবো কেন এটা সরল রেখা। দেখেন ওয়াই অ্যাক্সিসে এস এবং এক্স অ্যাক্সিসে টি আছে। এই দুইটা ভ্যারিয়েবলের মাথার পাওয়ার 1 আছে। যখন দেখবেন একটা ইকুয়েশনে সবগুলো ভ্যারিয়েবলের, অর্থাৎ দুটো ভ্যারিয়েবলেরই মাথার উপর পাওয়ার 1, তখন বুঝবেন এটা সরল রেখার ইকুয়েশন আসবে। তাহলে এইটা হচ্ছে গিয়ে আপনার সরল রেখা, এবং এটা সরল রেখার গ্রাফ, ঠিক আছে। যখন দুইজনের মাথার উপর পাওয়ার 1, সেটা সরল রেখার ইকুয়েশন, এবং সেটার গ্রাফ হবে একটা সরল রেখা। এই গ্রাফটা একটু রিড করার ব্যাপার আছে। এই গ্রাফটা যদি আমি রিড করি, যেমন ধরেন আপনি ইউনিফর্ম ভেলোসিটিতে আছেন, অর্থাৎ পুরো রাস্তায় আপনার ভেলোসিটি সেম। আপনি একটা গাড়ি স্টার্ট দিছেন, আপনি আপনার বাসা থেকে ব্রেনস্টর্মার্সে আসবেন, এবং আপনি প্রত্যেক সেকেন্ডে 3 মিটার পার সেকেন্ড করে আপনার প্রত্যেক সেকেন্ডে 3 মিটার করে আপনি অতিক্রম করবেন, অর্থাৎ আপনার ভেলোসিটি, ইউনিফর্ম ভেলোসিটি হচ্ছে 3 মিটার পার সেকেন্ড। প্রতি সেকেন্ডে 3 মিটার করে আপনি যাবেন। তাহলে দেখেন আপনি যত টাইম গড়াতে থাকবে ততই কিন্তু আপনার ডিসপ্লেসমেন্ট বাড়তে থাকবে, কারণ আপনি প্রতি সেকেন্ডে 3 মিটার করে যাচ্ছেন। আপনি যখন বাসা থেকে স্টার্ট দিচ্ছেন, আপনি ঘড়ি দেখা শুরু করছেন, তারপর আপনার টাইম বাড়তেছে, টাইমের সাথে সাথে আপনার ডিসপ্লেসমেন্টও বাড়তেছে। এইটাই হচ্ছে গিয়ে আপনার এস ইকুয়াল টু ভিটি এর গ্রাফ। এইখানেও কিন্তু টাইমের সাথে ডিসপ্লেসমেন্ট বাড়ে, বাট সেটা সরল রৈখিকভাবে বাড়ে না, সেটা প্যারাবোলিক হারে বাড়ে। ওকে, এটা অনেক বেশি জোরে বাড়ে, কারণ এখানে অ্যাক্সিলারেশন আছে। অ্যাক্সিলারেশন থাকলে
বেগ বুম করে বেড়ে যাবে, তখন আপনার ডিসপ্লেসমেন্টও অনেক বেড়ে যাবে দুম করে। আর এইটা হচ্ছে কি আপনার এস ইকুয়াল টু ভিটি, এটা খুব সুন্দরভাবে আপনার ডিসপ্লেসমেন্টটা বাড়বে, অর্থাৎ যত টাইম যেতে থাকবে তত আপনি বেশি থেকে বেশি দূরত্ব অতিক্রম করতে থাকবেন। ওকে, আরেকটা মজার জিনিস আছে, দেখেন এইটা তাহলে কি দেখেন না, এটা হচ্ছে স্থির বস্তুর গ্রাফ। যখন একটা বস্তু স্থির আছে, ধরেন আপনি ব্রেইনস্টর্মার্স থেকে বাসায় যাচ্ছিলেন, তারপর বাসায় না গিয়ে আপনার ইয়াকে নিয়ে পার্কে চলে গেলেন। হ্যাঁ, তো ব্যাপার হচ্ছে গিয়ে পার্কে যে ঢুকে বসে গেছেন দুইজন, তো তখন ব্যাপারটা এমন হবে যে টাইম যাচ্ছে কিন্তু ডিসপ্লেসমেন্ট আর বাড়তেছে না, সময় আটকে গেছে নাকি। তো ব্যাপার হচ্ছে যে এই যে টাইম যত ডান দিকে যেতে থাকবে, টাইম বাড়তেছে বাট ওর ডিসপ্লেসমেন্ট আর বাড়তেছে না, ও কিন্তু একটা সেম ডিসপ্লেসমেন্টে আছে, মানে ও বাড়ি যায় নাই, ও ব্রেইনস্টর্মার্স থেকে বাইরে হয়েছে দিয়ে পার্কে গিয়ে ঢুকে গেছে, মানে একটা নির্দিষ্ট ডিসপ্লেসমেন্ট ও অতিক্রম করার পর টাইমের সাথে সাথে ওর ডিসপ্লেসমেন্টটা সব জায়গায় সমান, ওর আর ডিসপ্লেসমেন্ট নাই, ও আর জীবনে আগায় যেতে পারতেছে না। এর অর্থ হচ্ছে টাইম যাচ্ছে, ডিসপ্লেসমেন্ট হচ্ছে না, ও স্থির হয়ে গেছে। কি ক্লিয়ার? ফিজিক্স অনেক ফিলোসফিক্যাল একটা সাবজেক্ট। তারপর দেখেন, এখন আমাদেরকে ভি ভার্সেস টি গ্রাফ আমরা স্টাডি করবো। আমরা তখন কিন্তু এস ভার্সেস টি গ্রাফ স্টাডি করেছি শুধু। তো আমরা যদি ভি ভার্সেস টি গ্রাফ স্টাডি করি, ভি ভার্সেস টি গ্রাফ স্টাডি করার জন্য আমাদের ওই স্থানাঙ্ক ব্যবস্থা আর সরল রেখা সম্পর্কে একটু জানতে হবে, কারণ আমরা এই ভি ভার্সেস টি গ্রাফের উপরে অনেক অঙ্ক করব। তো আমাদের এখন একটু ম্যাথামেটিক্যাল স্টাডি করতে হবে, ম্যাথামেটিক্স সম্পর্কে একটু জানতে হবে। তো চলেন আমরা একটু ম্যাথ পোর্শন পড়াশোনা করে আসি। দেখেন, সর্বপ্রথম আমি যেটা বলবো সেটা হচ্ছে স্থানাঙ্ক ব্যবস্থা জিনিসটা কি। স্থানাঙ্ক ব্যবস্থা, যদিও এটা ম্যাথামেটিক্সের পড়ানোর বিষয়, কিন্তু আমার ফিজিক্সে এটা লাগবে। ম্যাথামেটিক্স আপনারা অনেক শেষে একটা চ্যাপ্টারে এই জিনিস পাবেন, আমার এইখানে ফার্স্টেই রাখতেছে, সো আমি ফার্স্টেই শেখাবো। মিস্টার কার্টেশি নামে একটা লোক, সে হচ্ছে এই স্থানাঙ্ক ব্যবস্থা প্রবর্তন করছিলেন। পৃথিবীর ইতিহাসে এটা একটা বড় আবিষ্কার। কেন বড় আবিষ্কার? কারণ এইটার মাধ্যমে আমরা যে কোনো বস্তুকে লোকেট করতে পারাটা শিখে গেছি। এই কনসেপ্টটা সর্বপ্রথম উনি আনছিলেন। অর্থাৎ এই যে ধরেন ইরান থেকে একটা মিসাইল মারতেছে, সেটা দুমদুম করে গিয়ে ইসরায়েলে পড়তেছে, একটা নির্দিষ্ট ডেস্টিনেশন সেট করে দেয়া হচ্ছে মিসাইলকে এবং ওই পয়েন্টে গিয়ে আঘাত করতেছে। এই যে একটা পয়েন্টকে লোকেট করতে পারার যে বিষয়টা, সেটা সর্বপ্রথম কিন্তু এই কার্টেশিয়ান স্থানাঙ্ক ব্যবস্থার মাধ্যমেই আসছে ম্যাথামেটিক্সে। তো ব্যাপারটা কেমন ছিল যে এটার পিছনে অনেক গল্প টল্প আছে, যে উনি একদিন অসুস্থ ছিল, তারপর ছাদে একটা মশা বসেছিল, সে তার ওয়াইফকে বলতেছিল মশাটা মারো, ওয়াইফ বুঝতে পারতেছিল না, তারপর বললো যে আচ্ছা ওই কোণা থেকে তিন ঘর ডানে যাও আর ওই কোণা থেকে 5 ঘর বামে যাও, পেয়ে যাবা। এই টাইপের একটা গল্প মার্কেটে চালু আছে। বাট আমি আপনাদেরকে গল্প না বলে আমি যদি বলি যে দেখেন, এইটা আপনার এক্স অ্যাক্সিস, এইটা একটা ওয়াই অ্যাক্সিস এবং এইটা তাদের ইন্টারসেক্টিং পয়েন্ট। এই পয়েন্টের রেসপেক্টে আমরা মাপি যে সে কোন দিকে কতটুকু গেছে। আমি যদি বলি যে একটা 0.57, এইটা মিন করে যে আপনার এই 0 পয়েন্ট থেকে আপনি এক্স এর পজিটিভ দিকে 5 ঘর গেছেন আর ওয়াই এর পজিটিভ দিকে 7 ঘর গেছেন। এইটুকু 5, এইটুকু 7, এইটাই হচ্ছে গিয়ে আপনার 5-7 বিন্দুর ফিলোসফি। আমি যদি আপনাকে বলি না, এক্স এর পজিটিভ দিকে না গিয়ে এইটা হচ্ছে আবার এক্স এর নেগেটিভ দিক, এটা ওয়াই এর পজিটিভ দিক, এটা ওয়াই এর নেগেটিভ দিক। আমি যদি বলি আপনি -5 -3 পয়েন্টটা বলেন, -5 -3, এটা কি হবে? আপনি বাম দিকে আসবেন 5 ঘর আর নিচের দিকে নামবেন 3 ঘর, কারণ ওয়াইও নেগেটিভ। প্রথমটা এক্স এর ভ্যালু, তারপর একটা ওয়াই এর ভ্যালু। তাহলে প্রথমে আপনাকে এক্স এর নেগেটিভ দিকে আসতে হবে 5 ঘর, তারপর নিচের দিকে নামতে হবে 3 ঘর। এইটাই হয়ে গেল আপনার -5 -3 পয়েন্ট। তাহলে এটাকে এভাবে লেখেন, -5 -3 পয়েন্ট। এইভাবে আমরা এই স্থানাঙ্ক ব্যবস্থায় যে কোনো একটা পয়েন্টকে লোকেট করতে পারি। একটা নির্দিষ্ট ইন্টারসেক্টিং পয়েন্ট বা মূল বিন্দুর সাপেক্ষে আমরা যে কোনো একটা পয়েন্টের লোকেশন বের করে ফেলতে পারি। এই স্থানাঙ্ক ব্যবস্থার ক্ষেত্রে আমাদের বেশ কিছু অ্যানালাইসিস শিখতে হয়।
বেশ কিছু অ্যানালাইসিস শিখতে হয় বলতে, ধরেন আমি যদি আপনাকে বলি যে এই 5-7 পয়েন্ট আর এই 0-0 পয়েন্ট এদের মধ্যবর্তী দূরত্বটা কত হবে, আপনি কি বলতে পারবেন যে এই দূরত্বটুকু কত হবে? এখানে একটা পিথাগোরাসের ত্রিভুজ তৈরি হয়েছে না, মানে হচ্ছে যেটাকে বলে সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে। সমকোণী ত্রিভুজ তৈরি হলে এইটুকু 5 আর এইটুকু 7 হলে এই ধরেন এইখান থেকে এইখান থেকে এইখান পর্যন্ত এই দূরত্বটা হচ্ছে আপনার 5 স্কয়ার প্লাস 7 স্কয়ার। এই দূরত্বটুকুই হচ্ছে আপনার স্ট্রেট ফরওয়ার্ড দূরত্ব বা 0-0 থেকে 5-7 মধ্যবর্তী দূরত্ব। কথা হচ্ছে সবসময় তো 0-0 5-7 থাকবে না। আমরা যদি আরেকটা অ্যাক্সিস সিস্টেম আঁকি, ধরেন এইটা আপনার 5-7 পয়েন্ট, যেটা মিন করে এইটুকু 5 ঘর আর এইটুকু 7 ঘর। ওকে, যেটা মিন করে যে আপনার এইটুকু 5 ঘর আর এইটুকু 7 ঘর, মানে আপনি ডান দিকে গেছেন 5 ইউনিটস আর উপরের দিকে গেছেন 7 ইউনিটস। এইটা যদি আরেকটা বিন্দু হয় যেটা 3-5, এটা কি মিন করে? এটা মিন করে যে আপনার এইটুকু হচ্ছে 3 ইউনিটস আর আপনার এইটুকু হচ্ছে 5 ইউনিটস। এখন একটা জিনিস খেয়াল করেন, আপনি যদি এদের দুইজনের মধ্যবর্তী দূরত্ব বের করতে চান, ধরেন আপনি বের করতে চাচ্ছেন এদের দুইজনের মধ্যবর্তী ডিস্টেন্সটা কত, এইটা কত সেটা আপনি জানতে চান, তাহলে দেখেন এইটুকু যদি 5 হয়, এই পুরাটা যদি 7 হয়, তাহলে এইটা হচ্ছে 7 বিয়োগ 5 মানে 2। আর এইখানে এইটুকু যদি 3 হয়, এই পুরোটুকু যদি 5 হয়, তাহলে এইটা হচ্ছে 5 বিয়োগ 3 ইকুয়াল টু 2। অর্থাৎ এইটা কত হবে? এই পিথাগোরাসটা আপনি যদি অ্যাপ্লাই করেন, এখানে এই ত্রিভুজে পিথাগোরাসের রুল অ্যাপ্লাই করলে আপনি পাবেন 2 স্কয়ার প্লাস 2 স্কয়ার। এর অর্থ দাঁড়ায় এই যে আপনি 7 থেকে 5 বাদ দিবেন, এইটা যদি x1 y1 হয়, এটা যদি x2 y2 হয়, আপনি এখানে যেটা করছেন y2 থেকে y1 বাদ দিচ্ছেন, এখানে x2 থেকে x1 বাদ দিচ্ছেন। এর অর্থ দাঁড়ায় যে যে কোনো একটা পয়েন্ট x1 y1 x2 y2 এর মধ্যবর্তী দূরত্ব বের করতে গেলে আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কয়ার তার উপর স্কয়ার। এইটা হচ্ছে যে কোনো দুটো পয়েন্ট x1 x2 y1 y2 এর মধ্যবর্তী দূরত্ব বের করার ইকুয়েশন বা সূত্র। এখন যেটা কথা সেটা হচ্ছে আমরা স্থানাঙ্ক ব্যবস্থার যে কোনো দুইটা পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব বের করার সূত্র এগুলো শিখে ফেললাম। আমাদেরকে এখন জানতে হবে যে একটা সরল রেখার ইকুয়েশন দেখতে কেমন হয়, এটা আমাদেরকে শিখতে হবে যে একটা সরল রেখার ইকুয়েশন দেখতে কেমন হয়। দেখেন, আমরা যদি সরল রেখা সম্পর্কে একটু জানি, যে সরল রেখার ইকুয়েশন আমরা কিভাবে দেখেই বুঝে যাব যে এটা একটা সরল রেখার ইকুয়েশন। মনে রাখবেন, সরল রেখার ইকুয়েশনে দুটো ভ্যারিয়েবল এক্স ওয়াই থাকে ম্যাথামেটিক্সে, এবং এই এক্স ওয়াই দুইজনের মাথার উপর পাওয়ার হবে 1। যদি এক্স এবং ওয়াই দুইজনেরই মাথার উপর পাওয়ার 1 হয়, তখন সেটাকে আমরা বলি সরল রেখার ইকুয়েশন। যেমন ধরেন আমরা যদি একটা সাধারণ ইকুয়েশন লিখি 3x প্লাস 2y প্লাস 5 ইকুয়াল টু 0, এটা একটা সাধারণ ইকুয়েশন মনে করেন।
এটা একটা সরলরেখার ইকুয়েশন। আমি বুঝলাম কিভাবে এটা সরলরেখার ইকুয়েশন, কারণ x এর উপর পাওয়ার 1, y এর উপর পাওয়ার 1 আছে, দুইটা ভ্যারিয়েবলের উপরে যেহেতু পাওয়ার 1 আছে, সেটা দেখে আমি সহজেই বলতে পারি যে এটা একটা সরলরেখার ইকুয়েশন বা স্ট্রেট লাইনের ইকুয়েশন। ওকে, এখন সরলরেখার ইকুয়েশনের একটা স্ট্যান্ডার্ড ফর্ম আছে। একটা স্ট্যান্ডার্ড ফর্ম হচ্ছে y = mx + c, সরলরেখার আদর্শ সমীকরণ। কেন এটাকে আদর্শ সমীকরণ বলা হয়? কারণ আপনি পৃথিবীর যে কোনো সরলরেখাকে ওর মতো চেহারা দিতে পারবেন। এটা একটা ব্যাচেলর y ইকুয়েশন। ব্যাচেলর y মানে দেখেন y এর সাথে কেউ নাই, y এর সাথে আছে 1, এই কারণে এটাকে বলা হয় ব্যাচেলর y ইকুয়েশন। যেমন ধরেন 2y = আমি লিখতে পারি -3x - 5। তারপর আমি যদি এটাকে ব্যাচেলর y বানাই তাহলে -3/2x এই ব্যাচেলর y নামটা আমি দিছি, হ্যাঁ, কোনো বইয়ে পাবা না। তো এটা হচ্ছে y = এই জিনিস আসে। দেখেন এই চেহারা সেম। আপনি যদি এই দুইটা তুলনা করেন তাহলে আপনি বলতে পারেন যে x এর সাথে যে লেগে আছে সেটা ওখানে m, আর এখানে x এর সাথে লেগে আছে -3/2, তাহলে আমার m এর ভ্যালু -3/2। বাট m জিনিসটা কি? এটা আবার কি জিনিস? দেখেন m হচ্ছে কি আসলে সরল রেখার ঢাল। এটা লিখে রাখেন, m হচ্ছে সরল রেখার ঢাল, আর c হচ্ছে y অক্ষ থেকে কেটে নেওয়া অংশ। আমি সব কিছু ইন ডিটেল পড়াই দিচ্ছি, সমস্যা নাই। y অক্ষ থেকে কেটে নেওয়া অংশ। ওকে, এখন যেটা ব্যাপার, ঢাল কি জিনিস ভাই? আবার y অক্ষ থেকে কেটে নেওয়া অংশ জিনিসটা কি? আমি আপনাকে ওগুলো এক্ষুনি শিখাবো যে ঢাল কি, y অক্ষ থেকে কেটে নেওয়া জিনিস কি। বাট আপনি এইটুকু তো বুঝতে পারছেন যে যে কোনো সরল রেখাকে ব্যাচেলর y বানানো যায়, এবং তারপর তুলনা করে আমরা বলে দিতে পারি যে এটাই হচ্ছে ঢাল, ব্র্যাকেটের ভিতরের -3/2, আর এই পুরো অংশটুকু এটা হচ্ছে আমার c এর ভ্যালু, যেটা কিনা y অক্ষ থেকে কেটে নেওয়া অংশ। তাহলে যে কোনো সমীকরণ থেকে আমরা এখন যে কোনো সরলরেখার ইকুয়েশন যদি আমাকে দেয়, আমি সেটাকে এরকম y = mx + c ফরম্যাটে সাজিয়ে ঢাল এবং সরলরেখাটা y অক্ষ থেকে কতটুকু অংশ কাটে সেটা বের করে ফেলতে পারবো। এখন আমরা শিখবো এই ঢাল জিনিসটা আসলে কি। চলেন আমরা দেখি হোয়াট ইজ স্লোপ, বা ঢাল জিনিসটা আসলে কি। ঢাল বা স্লোপ, ব্র্যাকেটে ইংলিশের জন্য লিখে রাখেন স্লোপ। ওকে, ধরেন আমরা পাহাড়ে গেছি ঘুরতে। তো পাহাড়ে ঘুরতে গেছি, আপনাকে আমি অনেকগুলো পাহাড়ে নিয়ে গেলাম। এই প্রথম পাহাড়ে যাওয়ার পর ওই যে তোমরা সিনেমায় দেখোনি, ওই নায়ক নায়িকা পাহাড়ের ধারে গিয়া বলে আই লাভ ইউ সখিনা, তারপর ওই চারিদিকে এটা প্রতিফলিত হয় আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ। ওই রকম ধরো একটা লোক আরেকটা তার সখিনাকে নিয়ে পাহাড়ে গেছে, পাহাড়ে গিয়ে এখানে সখিনাকে দাঁড় করাইছে। তো এখানে দাঁড় করানোর পর ও নিচে তাকাইতেছে, নিচে তাকায় ও কি বলবে? ও বলবে এটা একটা পাহাড় হইলো, এইরকম স্লিপার বয়ে তো আমি ছোট থেকেই নামি, এইটা তো কোনো ঢালুই নাই এইটার, মানে এইটা অনেক কম ঢালু বলবে সে। তারপর সখিনাকে নিয়ে আরেকটা পাহাড়ে নিয়ে গেছে, এবার সখিনা এখানে নিচে তাকাবে, নিচে তাকায় বলবে আরে বাপরে এটা তো অনেক ঢালু। আচ্ছা ঠিক আছে হলো। তারপর সখিনাকে বিল্ডিং এর ছাদে নিয়ে যাবে, দিয়ে কি করবে আর না বলি। তো এইখানে সখিনা যখন নিচে তাকাবে তখন দেখবে যে এটা ঢালু না, এটা হচ্ছে একদম পুরো খাড়া। তাহলে ঢালু বলতে আমরা বুঝাচ্ছি যে কতটুকু ঢালু হয়ে আছে। অর্থাৎ একটা জিনিস চিন্তা করে দেখেন যে আপনার এক্স অ্যাক্সিসের সাথে এখানে যদি θ1 কোণ তৈরি করে, এটা যদি θ2 কোণ হয়, আর এইটা তো এক্স অ্যাক্সিসের সাথে 90 ডিগ্রি হবে জানা কথা। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে যখন আমি যত বেশি অ্যাঙ্গেল তৈরি করছি আমার তত বেশি ঢালু মনে হচ্ছে জিনিসটাকে। যখন অ্যাঙ্গেল কম তখন আমার ওইটা সেই পার্কের স্লিপারের মতো কম ঢালু, স্লিপ করে নেমে যাওয়া যায়। যে প্রথমে ও বলবে এটা তো ঢালুই না, আচ্ছা সখিনার একটু চুল আঁকায় দিই, এটা হচ্ছে গিয়ে কম ঢালু। তারপরে যখন এখানে আসবে তখন ও বলবে যে এটা অনেক ঢালু।
আর এইটাতে গিয়ে ও বলবে বাপরে এইটা তো একদম পুরো খাড়া, মানে অসীম পরিমাণ ঢালু। এই যে ঢালু সেটাই হচ্ছে ঢাল, অর্থাৎ আমরা এই ঢালটাই মাপি যেটা কিনা একটা সরল রেখা কতটুকু হেলে আছে। যদি একদম স্ট্রেট থাকে তার মানে এইটা একদম খাড়া এবং এইটার ঢাল হচ্ছে অসীম। যদি হেলে থাকে সেই হেলাটা আমরা এখন বের করা শিখব। তো ঢালের সংজ্ঞায় বলা হচ্ছে কোনো একটি সরল রেখা, কোনো একটি সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তাকে ঢাল বলে, তার ট্যান অনুপাতকে ঢাল বলে, তার ট্যান অনুপাতকে ঢাল বলে। তাহলে আমরা কি শিখলাম? কোনো একটা সরল রেখা এক্স অ্যাক্সিসের সাথে যে কোণটা তৈরি করে সেই কোণের ট্যান অনুপাতকে বলবো আমরা সেই সরল রেখাটার ঢাল। আপনারা ছবিটা দেখে বুঝতে পারতেছেন যে এখানে θ1 ছোট, θ2 আরেকটু বড়, আর এই যে যখন আপনি একদম খাড়া বিল্ডিং এ নিয়ে গেছেন সেটা তো মনে করেন 90 ডিগ্রি, রাইট? এখন কথা হচ্ছে আপনি ক্যালকুলেটরে চেক দেওয়ার জন্য tan 15 ইনপুট দেন, tan 30 ইনপুট দেন, tan 90 ইনপুট দেন। দেখেন tan 15 যখন আপনি ইনপুট দিবেন তখন যে ভ্যালুটা পাবেন সেটার থেকে tan 30 এর ভ্যালুটা বেশি। tan 30 ইনপুট দিয়ে যে ভ্যালুটা পাবেন তার থেকে tan 60 এর ভ্যালুটা বেশি। আবার tan 60 থেকে tan 90 টা বেশি। tan 90 টা দেখবেন দেখাচ্ছে ম্যাথ এরর বা ইনফিনিটি বা অসীম, মানে যেটা ক্যালকুলেটর ক্যালকুলেশন করতে পারতেছে না। এর অর্থ দাঁড়ায় এই যে আপনার এক্স অ্যাক্সিসের সাথে যত অ্যাঙ্গেল বাড়তে থাকবে তত আপনার ঢাল বাড়তে থাকবে, এবং যখন আপনি একদম খাড়া ওয়াই অ্যাক্সিসে চলে যাবেন, লম্বা খাড়া বিল্ডিং, তখন সেইটার ঢাল হচ্ছে অসীম। সেটাকে আমরা বলি হচ্ছে অসীম পরিমাণ ঢালু। আর যত অ্যাঙ্গেল বেশি তত সেইটা বেশি ঢালু। এখন কথা হচ্ছে যে এই ঢালু কোনটা কতটুকু সেইটা আমরা কেন ক্যালকুলেট করতেছি, বা ঢালটা আমাদের জন্য প্রয়োজনীয় কেন? চলেন আমরা আপনাকে একটা অ্যাক্সিস সিস্টেম দেখাই। যে এইটা আপনার একটা অ্যাক্সিস সিস্টেম। এই অ্যাক্সিস সিস্টেমে এটা হচ্ছে 3-5 পয়েন্ট আর এটা হচ্ছে 5-7 পয়েন্ট। তো 3-5 পয়েন্ট যদি এইটা হয়, আপনার এইটুকু হচ্ছে 3 অ্যান্ড এটা যদি পয়েন্ট হয় এইটুকু হচ্ছে 7, 5 নট 7। আবার ধরেন এইটুকু হাইট, যেটা এই হাইটটুকু হচ্ছে 5 অ্যান্ড এই হাইটটুকু হচ্ছে 7। আগের ছবিটা আমি আঁকতেছি। এই দুটো পয়েন্টে তুমি যদি কানেক্ট করো, এই দুটো পয়েন্টকে আমি কানেক্ট করলাম। কানেক্ট করার পরে দেখেন আমি পেছন দিকটা ডটেড লাইন দিয়ে আঁকতেছি। এইখানে যতটুকু কোণ তৈরি হবে এইখানেও সেম পরিমাণ কোণ তৈরি হবে, অনুরূপ কোণ। তাই আপনার এই অ্যাঙ্গেল সেম হবে, অর্থাৎ এক্স এর সাথে যে পরিমাণ অ্যাঙ্গেল এই সরল রেখা এখানে তৈরি করবে সেম পরিমাণ অ্যাঙ্গেল এখানেও তৈরি করবে। আর এই হাইটটুকু কত সেটার ক্যালকুলেশন আপনি আগে থেকেই জানেন, একটু আগেই শেখানো হয়েছে। আপনার এই হাইটটুকু হচ্ছে 7 - 5, যেটাকে আমরা এইভাবেও লিখতে পারি x2 - x1। আর আপনার এই যে ডিসটেন্সটা এইটুকু কত, এইটুকু হচ্ছে আপনার, এখানে একটু ভুল হয়েছে, x2 - x1 না y2 - y1।
আর এইটা যেটা সেটা হবে x2 মাইনাস x1। তাই যদি হয় আমরা কি বলতে পারি যে tan থিটা এটার ভ্যালু হচ্ছে y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। এই ছবিটা থেকে বলা যায় tan থিটা, tan মানে কি লম্ব বাই ভূমি, লম্ব y2 মাইনাস y1, ভূমি x2 মাইনাস x1। যদি খুব বেশি জটিল মনে হয় আমি বলছি আপনাকে যদি একটা সরল রেখার দুটো পয়েন্ট দেয়া থাকে, দেখেন এটা একটা সরল রেখা x1 y1, এটা হচ্ছে x2 y2, দুটো পয়েন্ট আপনাকে দেয়া আছে। আপনার যদি এটা ঢাল বের করার প্রয়োজন পড়ে আপনি কিচ্ছু না, আপনি যেটা করবেন ঢাল ইকুয়াল টু হবে y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1, শেষ। বা উপরে y এর পার্থক্য নিচে x এর পার্থক্য, এটা করে দিয়ে আপনি ঢাল বের করে ফেলতে পারবেন। তো আপনাদের মনে হতে পারে যে আমরা এত কিছু ম্যাথামেটিক্সের কেন শিখলাম। আমরা এই জিনিসগুলো শিখলাম কারণ আমরা যখন v ভার্সেস টি গ্রাফ করব, যখন সেখান থেকে ম্যাথ প্রবলেম সলভ করব, তখন আমাদের এই প্রত্যেকটা কনসেপ্ট লাগবে। আপনাদের আজকের কাজটা হচ্ছে আপনারা এই কনসেপ্টগুলো খুব ভালোভাবে স্টাডি করবেন, পড়বেন, ঢাল জিনিসটা কি সেটা সম্পর্কে জানবেন, সরল রেখার ইকুয়েশন কিভাবে দেখেই চেনা যায় সেটা দেখবেন, এবং তারপরে আমরা ওই ভি ভার্সেস টি গ্রাফের ইন ডিটেল স্টাডি করব। আরেকটা জিনিস, আমাদের ইকুয়েশন y ইকুয়াল টু mx প্লাস c তে আমরা m এর পরিচয় তো পাইলাম যে এটা স্লোপ, বাট c জিনিসটা কি আমি খুব সংক্ষেপে বলি। দেখেন এই যে এইটা যদি আপনার অ্যাক্সিস সিস্টেম হয়, এইটা আপনার সরল রেখা, এই সরল রেখাটা এক্স অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেল তৈরি করেছে সেইটার থেকে আপনি ঢালটা পেয়ে যাবেন m ইকুয়াল টু tan থিটা, এটা নিয়ে সমস্যা নাই। আর সি হচ্ছে এই যে এই অংশটুকু, ও ওয়াই অ্যাক্সিস থেকে যতটুকু অংশ কেটে নিয়েছে সেটাই হচ্ছে সি। আমরা নেক্সট ক্লাসে ভি ভার্সেস টি গ্রাফের ইন ডিটেল স্টাডি করব, অবশ্যই সবাই জয়েন করবেন। আসসালামু আলাইকুম।